আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই স্পেশাল অধ্যায়ের আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের সুপার স্পেশাল 3 নাম্বার লেকচার। আজকে এই স্পেশাল লেকচারে আমরা আলোচনা করব ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা এবং অসুবিধা, এবং আমাদের এরপরে আলোচনাগুলো হবে বোর্ড সৃজনশীল প্রশ্ন। তো প্রথমেই দেখি ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাগুলো, যে আমাদের এই যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এর সুবিধাগুলো কোথায় কোথায় আছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সুবিধার পয়েন্টগুলো লেখা আছে। আমরা আস্তে আস্তে পয়েন্টগুলো পড়বো, যেগুলো আমাদের সহজ সেগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করবো। তো চলো শুরু করি। 1 নাম্বার, অপারেটিং এর খরচ কমানো হয়। ক্লাউড ব্যবহার করে অপারেটিং খরচ যথেষ্ট পরিমাণ কমানো সম্ভব, কারণ আমাদের ক্লাউডের মাধ্যমেই আমাদের দূরবর্তী স্থানে যেতে হয় না কোনো সফটওয়্যারের জন্য, বা কোনো নির্দিষ্ট স্থান থেকে গিয়ে সফটওয়্যার কিনতে হয় না। জাস্ট আমরা অনলাইন থেকে ক্লাউডটা আমরা কি করতে পারি, নিতে পারি, ক্লাউডের মাধ্যমে সুবিধা নিতে পারি। সেক্ষেত্রে আমাদের ব্যবহারটা বা খরচের যে ব্যাপারটা সেটা কমে যায়। কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার 2 নাম্বার, প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা। ক্লাউডে স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নেই। যখন যত দরকার সুলভ মূল্যে তখন তত স্টোরেজ সুবিধা পাওয়া যায় বা যাবে। এখানে প্রায় সীমাহীন স্টোরেজ রয়েছে। স্টোরেজ তো বুঝো, আমাদের মেমোরির যে একটা থাকে, আমাদের লোড কতটুকু স্পেস থাকে। স্টোরেজ মানে হচ্ছে স্পেস। তো আমাদের ক্লাউডের মধ্যে এরকম কোনো স্পেস বা ধারাবাহিকতা নাই যে তুমি এত জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবা। আনলিমিটেড জিবি, আনলিমিটেড তোমার হচ্ছে স্পেস ব্যবহার করার সুযোগ থাকবে। সেটা হচ্ছে কি তোমার সীমাহীন স্টোরেজ ব্যবহার করার সুবিধা। হ্যাঁ বলো। সুলভ মূল্যে অর্থটা কি স্যার? সুলভ মূল্যে, আচ্ছা, সুলভ মূল্য হচ্ছে তোমার নিজের যে প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন অতটুকু প্রয়োজনের মধ্যে, প্রয়োজনের থেকে কম যে টাকাটা চাইটা, তাই না স্যার? হ্যাঁ, কম, যেটা আমি নিতে পারবো, যেটা আমার জন্য গ্রহণযোগ্য বা আমি আমার সামর্থ্য অনুযায়ী কিনতে পারবো, এটা আবার সুলভ মূল্যে। মানে এটা ক্রয় করার মধ্যে আছে, সুলভ মূল্যে, সস্তা মূল্য যেটাকে বলা যায়। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। ওকে, আসলে আমাদের অনেকগুলো স্টুডেন্ট এখনো জয়েন করে নাই, ওদের কি কোনো সমস্যা না যায় না। যেমন ইভা, ওর কোনো খবরই নাই। স্বর্ণা, ওরও কোনো খবর নাই। ইভা কিন্তু রেগুলার ক্লাস করে, জানি না কি হলো, ওর ক্লাস করতেছে না অনেকদিন ধরে। স্বর্ণাও ক্লাস করতেছে না। তো একটু খোঁজ খবর নিও, বান্ধবীরা যারা আসো, নিপা আসো, নাজুল ফেরদৌস আছে, খোঁজ খবর নিয়ে দেখো কি অবস্থা হবে। আচ্ছা, এরপরে আরও অনেক স্টুডেন্ট আছে যারা এখনো ওরকমভাবে জয়েন হতে পারে না আজকে ক্লাসে। তো একটু সবাই একটু খোঁজ খবর নিয়ে জানাইও যে কি অবস্থা, কেন জয়েন হতে পারলো না। একটু সিরিয়াসলি ওদের সাথে কথা বলো। আচ্ছা, তো আমরা এখন শুরু করি। নেক্সট পরবর্তী অংশ আমরা চাই। তো বলতেছি 3 নাম্বার, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ। ক্লাউডে স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও সংরক্ষণাবেক্ষণ ব্যবস্থা থাকে বিধায় সার্ভিস গ্রহণকারী গ্রাহকের এসব নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। মানে আমাদের ক্লাউডের মধ্যে সফটওয়্যার যখন আপডেট করা হবে, নিজে থেকে সফটওয়্যার আপডেট হবে, বা এটা অটো আপডেটেড দেওয়া থাকবে। যে ব্যবহার করবে তাকে আর আপডেট করতে হবে না। দেখো না, আমাদের মোবাইলে মাঝে মধ্যে অনেক আপডেট আসে, এই অ্যাপসের আপডেট, ওই অ্যাপসের আপডেট, এটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায়। আবার অনেকের মোবাইলে আপডেট করতে হয়। যদি আপডেট না করা হয় তাহলে কিন্তু এই যে আপডেটের যে সুবিধাগুলো আছে, আপডেট অ্যাপস ব্যবহারের সুবিধাগুলো পুরাতন অ্যাপে পাওয়া যায় না। যেমন আমাদের যে জুম অ্যাপে একবার প্রথম দিকেই কিন্তু তেমন আপডেট ছিল না, বা যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এগুলো কিন্তু তেমন প্রথম দিকে আপডেট ছিল না, জাস্ট আবিষ্কার করা হয়েছে। তো সেই আগেরকার যে অ্যাপগুলোর ব্যবহার, যে সুযোগ সুবিধা এখন কিন্তু অনেকটা ফুল স্পিড, অনেকটা ভালো। আমাদের কিন্তু এরকম আপডেট হইতে হয়, আমাদের অ্যাপসগুলো আপডেট করতে হয়। তো আপডেট করলে দেখা যায় সুযোগ সুবিধা বাড়ে। কেউ যদি আপডেট অ্যাপ ব্যবহার না করে তাহলে কিন্তু আপডেট ব্যবহারের যে সুবিধা আছে সেগুলো পাবে না। তো আমাদের ক্লাউডের মধ্যে যে অ্যাপগুলো থাকে সেগুলো অটো আপডেট হয়ে যায়, এগুলো আমাদের ব্যবহারের সময় আপডেট করে নিতে হয় না। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ফারিহা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো ফারিহা তোমার বান্ধবী অর্পিতাকে নিয়ে আসে, এখন থেকে নিয়মিত ক্লাস করো। রুদু জাহিন জয়েন করছো, থ্যাংক ইউ। প্রিয়া নূর, তোমার বান্ধবী আসে না, রাদিয়া, অনেকেই আসে, অনেক পোলাপাই নিয়ে জয়েন করে না, একটু সবাইকে একটু ধরে বেড়ে নিয়ে এসো। আচ্ছা, এবার যাই আমরা 4 নাম্বার, সহজে তথ্য প্রবাসিত। আচ্ছা, একটা কথা বলি, একটা কথা হচ্ছে তোমাদের পরীক্ষার বিষয়, বুঝছো? সপ্তাহে যে 3টা পরীক্ষা আয়োজন হয় প্রতিটা গ্রুপেরই, সায়েন্সেরও 3টা পরীক্ষা, কমার্সেরও 3টা পরীক্ষা, আর্টসেরও 3টা পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে তোমরা অংশগ্রহণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি খুব শীঘ্রই পরীক্ষাটা চালু করতে।
পরীক্ষাটা হলে ভালো হবে। পরীক্ষাটা এত বেশি ইয়ে না, কঠিন না, সহজই থাকবে। তোমাদের সীমাবদ্ধ মানে তোমাদের আয়ত্তার মধ্যে থাকবে, যতটুকু তোমরা পসিবল পড়ে পরীক্ষা দিতে পারো। হ্যাঁ, পরীক্ষাটা রেগুলার, প্রতিদিন না। হ্যাঁ, কখন থেকে নিবেন আমি এটা মানে চেষ্টা করতেছি খুব শীঘ্রই, ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ পরীক্ষাটা কার্যক্রম শুরু করতে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে দেখবা তুমি নিজেকে কতটুকু যাচাই করতে পারবে, যে কতটুকু তোমার পড়া হয়েছে, কবার হয়েছে। আমি যা পড়াচ্ছি তার উপর ভিত্তি করে পরীক্ষা নিব। হ্যাঁ, এমন কিছু পরীক্ষা নিব না যে তুমি পারো না। যাই পড়াইছি, যতটুকুই পড়াইছি বা তুমি যতটুকু পড়ছো বা সাজেশন দেওয়া থাকবে, এর মধ্যে পরীক্ষাটা হবে ইনশাল্লাহ। পরীক্ষাটা হবে সপ্তাহে 3 দিন। কোন দিন কোন গ্রুপে পরীক্ষাটা হবে এটা আমি জানা দিব, রুটিন করা আছে সব, জাস্ট তোমরা একটু কষ্ট করে পড়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর বাড়ির পর একটুই দিব, বেশি দিব না। যাদের কাছে সম্ভব বেশি পড়ানো তারা বেশি পড়বা, আমার থেকে প্রবলেম নাই। আর যাদের থেকে একটু সম্ভব কম পড়বা, কিন্তু একটু রেগুলার পড়বা, ক্লাস করবা, পরীক্ষা দিবা, ব্যাস সিলেবাস কমপ্লিট ইনশাল্লাহ, টেনশন নেই। তো এই কাজগুলো একটু সিরিয়াসলি করো। তো চলো বাচ্চারা, আমরা এখন শুরু করি। নেক্সট পরবর্তী 4 নাম্বার এতটুকু বুঝতে পারছি, 3 নাম্বার বুঝতে পারলাম। 4 নাম্বার সহজে তথ্য প্রবেশাধিকার। ক্লাউডে রেজিস্ট্রিকৃত গ্রাহকরা তার ডেটাবেজে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অবস্থান থেকে যে কোনো সময় ডেটা অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ ক্লাউডের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে যে আমরা একটা ক্লাউডের সদস্য, তো সেই সদস্য যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তারা যে কোনো ডেটা অ্যাক্সেস করতে পারবে, যে কোনো ডেটার মধ্যে গ্রহণ করতে পারবে, যা মন চা তা করতে পারবে, ইটিসি। 5 নাম্বার সফটওয়্যারের খরচ কম। ক্লাউড কম্পিউটিং এর গ্রাহক সফটওয়্যার সার্ভিস সহ সার্ভিস নিলে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার সুলভে ব্যবহার করতে পারবে। অর্থাৎ আমাদের ক্লাউডের মধ্যে যে সকল সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারে কিছু এক্সট্রা টাকা থাকে, এক্সট্রা টাকা খরচ করতে হয়। তো আসলে প্রাথমিকভাবে যদি আমাদের ক্লাউডের যারা ক্লাউড যারা করে, ক্লাউড ব্যবহার করে, তো ওরা যদি সফটওয়্যারের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো সহ এই সার্ভিস চার্জটা দিয়ে দেয়, তাহলে ওদেরকে এত টাকা খরচ করতে হয় না। ফারিয়া বলতেছো ঝাপসা দেখা যাচ্ছে। ফারিয়া, আমার নেট তো এখানে ঠিক আছে, নেটে কোনো সমস্যা হচ্ছে না। ফারিয়া একটু দেখতে হবে, ফারিয়া একটু কষ্ট করি যে তোমার ওদের নেটটা ঠিক আছে কিনা। আর ফারিয়া, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ তোমাদের গ্রুপ ক্লাসগুলো শুরু হচ্ছে, যে সময় হবে একটু সিরিয়াসলি সকল ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। ফারিয়া, যদি বেশি সমস্যা হয় লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখ। কি বললা বুঝি নাই। স্যার কালকে কি ফিজিক্স হবে গ্রুপ ক্লাস? হ্যাঁ, ফিজিক্সই হবে ইনশাল্লাহ। রুটিন করা আছে, কোন দিন কোন ক্লাস হয়, রুটিন মতো আমি দিব, ক্লাস নিব ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তো আমরা তাহলে শুরু করি। সহজ প্রাপ্যতা। ক্লাউড কম্পিউটিং এর গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী সার্ভিস নিতে পারবে। শুরুতে একটি সার্ভিস ভাড়া নিয়ে প্রয়োজনে যে কোনো সময় 100টি সার্ভারও ভাড়া নিতে পারবে, মানে যে কোনো সময় যে কোনো বিষয় ভাড়া নিতে পারবে। ব্যবহারের উপর ভিত্তি করে বিল দিতে হবে। কম ব্যবহার করলে কম বিল, বেশি ব্যবহার করলে কি বেশি বিল। শেষ। 7 নাম্বার নিরাপত্তা। ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কারিগরি দক্ষতা, ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি, তাই কোনো ছোট প্রতিষ্ঠানের স্থাপিত নিজস্ব সেটআপের চেয়ে এগুলো বেশি নিরাপদ। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং যারা করে তারা বড় বড় প্রতিষ্ঠান থাকে, তো তাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি নষ্ট হয়ে যায় বা ব্রেকও করে, সেক্ষেত্রে এর পরিবর্তে অন্য একটা অ্যাপস দিয়েও তোমাকে তারা কী করতে পারবে, কাজটা চালিয়ে দিতে পারবে। অর্থাৎ একটা অ্যাপস সাপোজ ব্যবহার করতেছো, সেই অ্যাপসটা লক হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে বা সেই অ্যাপটা নষ্ট হয়ে গেছে, তো তোমার ওই কাজটা জরুরি আছে, ওই সময় করতে হবে। তো তুমি ক্লাউডকে বললা যে এই অ্যাপটা কাজ করতেছে না, আমাকে নতুন একটা অ্যাপ দেন, তো তারা এই অ্যাপের বিকল্প একটা অ্যাপ তোমাকে দিবে, তুমি সেই কাজটা করতে পারবা। কারণ যারা ক্লাউড কম্পিউটিং করে তারা বড় বড় প্রতিষ্ঠান, তারা অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করে, তাদের অনেকগুলো সিকিউরিটি অ্যাপ থাকে, একটা অ্যাপে নষ্ট হয়ে গেলে আরেকটা অ্যাপ দিয়ে কাজ করতে পারে। তো এইটার সুবিধা তোমরা পাবা। তো এই যে পয়েন্টগুলো পড়ছি, বুঝতে পারছো মোটামুটি? এগুলো বেশি এতটা গুরুত্বপূর্ণ সব না, যতটুকু লাগবে ততটুকু আলোচনা করতেছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে 8 নাম্বার ছোট ও প্রাথমিক উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ শুরু। একটি ছোট বা মাঝারি মানের প্রতিষ্ঠানের জন্য কয়েক লাখ টাকা দিয়ে একটি সার্ভার কেনা এবং তা রক্ষণাবেক্ষণের জন্য ভালো বেতনে দক্ষ লোক রাখা, সফটওয়্যার কেনা অনেক কঠিন। তো ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে খরচ ও ঝামেলা অনেকই কমে যায় এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। সাপোজ একটা ছোট প্রতিষ্ঠান আছে তোমার, সেই প্রতিষ্ঠানের জন্য তুমি একটা সার্ভার তৈরি করতে চাও। তো সার্ভার তৈরি করতে আমাদের অনেক সফটওয়্যার লাগবে, আমার এই সফটওয়্যারগুলো কিনতে অনেক টাকা লাগবে, মেশিন লাগবে, আবার সেই সফটওয়্যার দেখাশোনার একজন দায়িত্বের মানুষ লাগবে। তো এত কিছু করাটা খুবই কঠিন।
খুবই কষ্টকর এবং খুবই ব্যয়বহুল। তো এত তো ব্যয়বহুল তোমার পক্ষে পসিবল না। এই জন্য তুমি কি করবা, তুমি একটু ভাড়া নিবা ক্লাউড থেকে, তোমার যতটুকু প্রয়োজন অ্যাপস ভাড়া নিবা, সফটওয়্যার ভাড়া নিবা, যাতে করে তোমার এই ক্লাউড কম্পিউটিং ভাড়া করে করা যায়। এরপর 9 নাম্বার, বিজ্ঞানী ও প্রকৌশল অথবা গবেষকদের সুবিধা। অনেক সময় বিজ্ঞানী গবেষণার জন্য সাময়িকভাবে বিশাল কম্পিউটিং সুবিধা হয়, যা প্রতিষ্ঠা করা অনেক ব্যয় সাপেক্ষ। তো এক্ষেত্রে ক্লাউড সুবিধা নিয়ে কাজ করতে পারে, মানে বিজ্ঞানীরাও এই ক্লাউডিং সুবিধা নিতে পারে। সহজ পরিবর্তন, প্রচলিত প্রক্রিয়া সিদ্ধান্ত পরিবর্তন করা কঠিন, কারণ এতে অনেক লোকবল ও অর্থনৈতিক বিষয় জড়িত থাকে, কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ে এ ধরনের সমস্যা হয় না। মানে প্রচলিত পরীক্ষা সিদ্ধান্ত পরিবর্তন, মানে একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠানের মধ্যে যদি আমাদের কোনো নীতিমালা, কোনো ব্যবসায়িক প্রকল্পনা থাকে, সেগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমার দেখা যাবে পুরো প্রতিষ্ঠানটাই নড়বড় হয়ে যাচ্ছে বা প্রতিষ্ঠানের কার্যক্রমটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি ক্লাউড নিয়ে কাজ করি, ক্লাউডের মধ্যে যে কোনোভাবেই আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে। যে কোনো একটা অ্যাপস ব্যবহার করতেছি, সেই অ্যাপটা আমি চাই না ব্যবহার করতে, অনেকটা অ্যাপ ব্যবহার করতে পারবো, সেটা আমার সুযোগ আছে। কিন্তু নিজস্ব একটা প্রতিষ্ঠানে যদি আমি কাজ করতে চাই, তাহলে সেই প্রতিষ্ঠানে আমার যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যেই কাজ করতে হবে। এর বিকল্প কোনো, মানে একটা ভালো লাগছে না আরেকটা দিয়ে কাজ করলাম, এরকম হবে না। কারণ আমার প্রতিষ্ঠানটা নির্ভর করতেছে আমার দায়িত্বের উপর বা আমার কর্মফলের উপর, যেইভাবে আমি কাজ করতে চাই সেই কাজে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তাহলে আমার প্রতিষ্ঠান ভালোভাবে টিকবে। অর্থাৎ আমি যদি আমার নিজের মন মতো যে এই প্রতিষ্ঠানটার কাজ আমি এভাবে না করে অন্যভাবে করতে চাই, সাপোজ করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে প্রচুর টাকা খরচ হবে। তো আমি আসলে এত টাকা খরচ করে তো পারবো না। তো আমি আসলে ক্লাউডের মাধ্যমে আমি যদি অ্যাপসের যে ইয়াটা আছে আমাদের এই ব্যবহারটা যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে করা যাবে। তো এক্ষেত্রে আমাদের আর্থিক তেমন ক্ষতি হবে না। দেখো কথাটা বুঝতে পারলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমাদের ক্লাউডের জি ভাইয়া, সুবিধাগুলো বুঝতে হলো। এখন আমরা ক্লাউডের অসুবিধাগুলো এখন দেখতেছি। ক্লাউডের অসুবিধাগুলো কি কি? এরপর আমরা সৃজনশীলে যাব। নিরাপত্তা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে থাকে না, বিধায় তথ্যের নিরাপত্তা তুলনামূলকভাবে কম। মানে আমাদের ক্লাউড যারা ব্যবহার করি, আমাদের যারা সদস্য আছে ক্লাউডের, তো এই ক্লাউড তো আমার নিজের তৈরি করা না, এগুলো হচ্ছে অন্যজনের ক্লাউড, তাদের থেকে ভাড়া নিয়ে আমরা কাজ করতেছি। সেক্ষেত্রে আমি আমার কোনো তথ্য যদি তাদেরকে দিয়ে দিই, সেক্ষেত্রে আমার তথ্যগুলো হ্যাক করে তারা অনেক ক্রাইমও করতে পারে। তো একটা তথ্যের নিরাপত্তার একটা ঝুঁকি থেকে যায়, এটাই বলছে। কথা বুঝছো? স্যার গুগলেও তো এরকম, তাই না? জি আসলে গুগল তো বিশ্বস্ত, গুগল কখনো এরকম করে না। তো গুগল যদি করতো এরকম, তাহলে গুগলে বিশ্বস্ত, এটা ঠিক আছে, কিন্তু ওদের কাছেও তো একটা হলো যেটা থাকা যায় না, ফোনে থাকা কোনো যায়। কিছু আপডেট করলে রাইখা দিলে ওদের কাছেও তো একটা থাকা যায়। হ্যাঁ, অবশ্যই থাকে। যারা গুগল ব্যবহার করে অবশ্যই সবার অ্যাপ্লিকেশনের সবার তথ্য থাকে। কিন্তু গুগল এতটা জনপ্রিয় দেখে গুগলের কখনোই ক্রাইম হয় না। আর যদি গুগলে একবার ক্রাইম হয়ে যায়, তো তাহলে গুগল সাইটটা লস হইতো, প্রচুর লসে পড়তো তারা। কারণ যত মানুষ গুগলে সার্চ করে, অন্য কোথাও সার্চ করে না, তো গুগলেই সবাই সার্চ করে। যেহেতু বিশ্বস্ত ওয়েবসাইট, তো তারা চায় না যে এরকম দুর্নীতি করুক বা কোনো সদস্যের উপর ক্রাইম করুক। যদি ক্রাইম করে, তাহলে এই তো আমার এই গুগলের সাইটটা হ্যাক হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো অনেক কোটি কোটি টাকার লোকসানে পড়বে তারা। আচ্ছা দেখো, এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার, সার্ভার ডাউন। মেইনটেন্স বা হ্যাকিং অথবা অন্য কোনো কারণে সার্ভার ডাউন হলে সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে যায়। যদি আমাদের এই ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভারটা ডাউন হয়ে যায়, ডাউন হওয়ারই কথা। সাপোজ একটা ওয়াইফাই, যারা ওয়াইফাই ভাড়া দেয় দেখবা ওয়াইফাইয়ের দোকানে একটা ওয়াইফাই রাউটার থেকে 100 জন চালায়, ভাড়া যদি চলে কেউ। তো কথার কথা, 100 জন যদি চালায় ওয়াইফাই, 100 জন ইউজ করতে পারে, মানে কথার কথা ইউজ করে 100 জন, ঠিক আছে, কিন্তু হচ্ছে ইউজ যে করবে, নেটটা স্লো কাজ করবে, স্লো কাজ করবে না অনেক, এরকম সেই স্পিডে কাজ করবে। তুমিও চালাও, তোমারও প্রেশার আছে ওয়াইফাই সিগনালে, তোমার বান্ধবী চালায়, সেই প্রেশার আছে ওয়াইফাই সিগনালে। তো এত তো টানতে পারবে না ওয়াইফাই, কতটুকু আর টানবে বলো? ওরও তো একটা জান আছে, প্রাণ আছে নাকি, ওর একটা লিমিটেশন আছে। কথার কথা বললাম। তো আসলে বেশি লোড হয়ে গেলে পরবর্তীতে সকল গ্রাহকের সমস্যা হয়, বেশি করে চালানো যায় না। যেমন তুমি একা চালাইতে যদি চাও একটা ওয়াইফাই, যত স্পিডে চালাতে পারবা, যত স্পিডে ডাউনলোড হবে, দেখবে অনেকজনকে যদি ইউজ করতে দাও, যাবে তোমার ডাউনলোড রেটটা কমে গেছে। কেন কমে গেছে? ওই যে আমাদের লোড হয়, লোড চাপ পড়ে ওয়াইফাই সিগন্যালের মধ্যে, এই জন্য দেখা যায় মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়ে যায়। এটাই হচ্ছে বিষয়টা। কথা কি বুঝতে পারছো সবাই?
জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ। এরপর 3, সার্ভার ফি প্রদান। থ্যাংক ইউ। নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ফি না দিলে এই সার্ভিস বন্ধ করে দিলে কাজ বন্ধ হয়ে যায়, এটা স্বাভাবিক। তুমি টাকা দিবা না, ফ্রি ইউজ করাবে তোমাকে কেউই করাবে, এটা সহজ কথা। ব্যবহারকারী নিয়ন্ত্রণ, প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ কম থাকে বা থাকে না। অর্থাৎ তুমি একটা অ্যাপস ব্যবহার করবা, ভাড়া নিছো 1 ঘন্টার জন্য, তো সেই অ্যাপসের ব্যবহার তুমি করবা ততক্ষণ 1 ঘন্টায় বেশি পারবা না। তো এটা তো একটা সুবিধা হলো না তেমন, তাই না? আমি চাই সারা জীবন ব্যবহার করব, কিন্তু এতে ব্যবহার করা যাবে না সারা জীবন, এটাই সমস্যা। প্রশিক্ষণ, সাধারণত কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। যারা ক্লাউড কম্পিউটিং করে তাদের অবশ্যই প্রশিক্ষণ নিতে হয়, যে কীভাবে একটা সফটওয়্যার ব্যবহার করতে হয়, কীভাবে চাইতে হয়, কীভাবে নিতে হয়, ইটিসি। এবার হচ্ছে ইন্টারনেটের উপর নির্ভরশীলতা। যেহেতু এই পদ্ধতি সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক, তাই ইন্টারনেটের কানেকশন ছাড়া বা ইন্টারনেটের কানেকশনের সমস্যা হলে অথবা স্লো গতি হলে অনেক সমস্যা দেখা দেয়। স্বাভাবিক, ইন্টারনেটে কাজ করতে গেলে স্লো হয়ে গেলে প্রচুর সমস্যা হবে, কাজই করতে পারবে না। এবার হচ্ছে স্টোরেজ লিমিট, অধিকাংশ ক্ষেত্রে স্টোরেজের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। অর্থাৎ দেখা যায়, যদিও বলছে উপরে যে স্টোরেজের কোনো নাই, কিন্তু কিছু অনেক ক্ষেত্রে দেখা যায় তুমি যদি একটা ক্লাউডের কারো অ্যাপস ভাড়া নাও, সেক্ষেত্রে স্টোরেজের একটা লিমিটেশন থাকবে। যদিও উপরে বলছে থাকবে না, কিন্তু এখানে বলছে অবশ্যই থাকবে, কারণ একবারে আনলিমিটেড স্টোরেজ দিয়ে তোমাকে ব্যবহার করতে দিবে না। এবার হচ্ছে স্লো স্পিড, বড় ফাইল আপলোড বা ডাউনলোড করার ক্ষেত্রে অনেকটা স্লো হয়ে যায় নেট স্পিড, এটাই হচ্ছে আমাদের অসুবিধা। তো এরপর দেখো আমি বলতেছি যে ক্লাউড কম্পিউটিং এ বড় সার্ভিস খুবই স্বল্প মূল্যে পাওয়া গেলেও এই লাইসেন্স ফি, ক্লাউড লাইসেন্স বা সাবস্ক্রিপশন লাইসেন্স দিনের পর দিন দিয়ে যেতে হয়। ক্লাউড ব্যবহারকারী ক্লায়েন্ট সাপ্তাহিক, মাসিক, অর্ধ বছর বা বছর অন্তর সাবস্ক্রিপশন বেসিস সুবিধা ভোগ করে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অন্তর লাইসেন্স ফি পরিশোধের প্রয়োজন পড়ে। তাই কোনো সার্ভিস যদি অনেক সময়ব্যাপী প্রয়োজন হলে ক্লাউড কম্পিউটিং খরচ কমানোর বদলে বাড়িয়ে দেয়। তাই ব্যবহারকারী তার প্রতিষ্ঠান এবং কাজের উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং বা স্থানীয় কম্পিউটিং ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটার বিষয়টা এরকম যে আমরা যেমন দেখি যে আমাদের ওয়েলকাম টিউন বলে একটা আছে, তোমরা যারা মোবাইলে ব্যবহার করো, যে কল দিলে গান বাজবে, গজল হবে বা কোনো একটা অ্যাডভাইসের মতো হবে, এরকম হয় না? মোবাইলে কল দিলে ওয়েলকাম টিউন এরকম হয়। এটা কিন্তু একটা মাসিক চার্জ আছে, যে হ্যাঁ তোমাকে মাস শেষে এত টাকা পেমেন্ট করতে হবে। এখন তুমি আসলে চিন্তা করো যে আমি সাপোজ 1 মাসের জন্য এটা করব না, আমি সাপোজ 1 সপ্তাহের জন্য করতে চাই, কিন্তু তারা তো 1 সপ্তাহের জন্য এটা নিবে না, তাই না? তোমাকে একটা মাসিক চার্জ নিতে হবে। 1 মাসে কত টাকা, এত টাকা অ্যামাউন্ট দিলে তোমার কল দিলে তোমার ওয়েলকাম টিউন বাজবে। তো এই যে তুমি চাইতেছো 1 সপ্তাহের জন্য, কিন্তু তোমাকে 1 মাসের টাকাটা দিয়ে কিনতে হচ্ছে। তো এখানে কিন্তু তোমার একটা টাকা নষ্ট হচ্ছে। তোমার তো 1 মাস লাগবে না, তোমার 1 সপ্তাহ লাগবে। সাপোজ তুমি একটা কাজ করতে, অনলাইনে একটা কাজ করতে 1 সপ্তাহ সময় লাগবে, এর বেশি লাগবে না। কিন্তু এই ক্লাউডের মধ্যে একটা অসুবিধা হচ্ছে, এমন কিছু আমাদের থাকে, ক্লায়েন্ট থাকে, যারা 1 সপ্তাহের জন্য, মানে 1 সপ্তাহের জন্য বিষয়টা দেওয়ার কথা বললেও পুরো মাসের টাকাটাই তারা নিয়ে নেয়, বা তারা লং টাইম যেটা আছে, লং টাইম যে খরচটা সেটা নিয়ে নেয়, তোমাকে 1 সপ্তাহ মতো ব্যবহার করতে দেয়। মানে এরকম একটা মানে অসুবিধা, যে আমরা যাদের থেকে ভাড়া নিই আর কি, তারা আর কি চায় সপ্তাহ ভিত্তিক একটা টাকা বা মাসিক টাকা বা বছর টাকা এরকম দিতেই হয়। আর যদি আমি একবার কেটে দিই তাহলে তো আর আমার ক্লাউডের সুবিধার হবে না। মানে আমাদের দেখা যায় এই ওই ঘন্টার পর ঘন্টা চালানোর পর যেটা ফি দেই, এর পাশাপাশি একটা সাপ্তাহিক ফি থাকে, মাসিক ফি থাকে, বাৎসরিক ফি থাকে। আমি যদিও মনে করো যে অনেকে মনে করতেছে যে আমাদের প্রতিষ্ঠানটার জন্য 1 বছর ব্যাপী আমার লাগবে, এই ক্লাউডের সুবিধা লাগবে, ঠিক আছে। তো 1 বছরে যে তুমি সুবিধা লাগতেছে, তো প্রতিদিন সাপোজ প্রতিদিনের হিসাবে বা প্রতি মাসে হিসাবে সাপোজ আমি যদি চিন্তা করি যে আমরা প্রতি মাসে ক্লাউডের সুবিধা নেওয়ার জন্য 1000 টাকা করে দিচ্ছি, যার কাছ থেকে আমি ক্লাউডের সুবিধা নিচ্ছি, তো 12 মাসে কত হাজার টাকা, 12,000 টাকা। কিন্তু এছাড়াও এক্সট্রা একটা টাকা দিতে হবে, বাৎসরিক টাকা। কেন? তুমি 1 বছরের জন্য ভাড়া নিছো, এই বাৎসরিক একটা ফি দিতে হবে, সাপোজ আরও তোমাকে 5,000 টাকা অ্যাড করে দিতে হবে তাদেরকে। এটা একটা অতিরিক্ত খরচ, এই খরচটা দিতে হয়, এটা একটা অসুবিধা। কারণ এই তুমি যার কাছ থেকে নিছো ভাড়া, অবশ্যই তার মর্জি মতো তোমাকে সে চালাতে দিবে। যদি সে চায় যে হ্যাঁ তুমি চালাতে পারবা এতদিন, যে তোমার এতদিন চালাতে পারবা,
যদি সে না চায় যে না তুমি এতদিন চালাতে পারবে না, তুমি আরো কম চালাবা, তাহলে তোমাকে কম চালাতে হবে। বা সে যদি চায় যে হ্যাঁ তুমি সারা বছর চালাবা, তবে এক্সট্রা টাকা দিতে হবে, এটা তোমাকে করতে বাধ্য হতে হবে। এটাই হচ্ছে তার অসুবিধা। অর্থাৎ ওয়ালাইকুম সালাম। স্যার হ্যাঁ বলো। স্যার আকাশ আবার প্রাইভেট যে ওয়াইফাই গুলো আছে, কার্নিভেল, লিঙ্কেন 3, এগুলাতেও তো আপনি হচ্ছে আগে অ্যাডভান্স ওরা টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই তো আগে একটা টাকা নিবেই, ওয়াইফাইতে আগেই যেগুলো প্রাইভেট স্যার, আর যেগুলো তো হচ্ছে হলো পাবলিক, তো ওগুলো তো 1000-1500 করে নেয়, কিন্তু প্রাইভেট গুলো তো 3-4000 করে নেয়। 3-4 হাজার টাকা নেয়? এটা কি মাসিক চার্জ নেয় 3-4 হাজার টাকা? না, আপনি যে বুঝাইলেন না, ওরা পুরো একটা বছরের যে চার্জ নেয়, ওরা সেরকম আগে একটা চার্জ নেয়, তারপরে তো প্রতি মাসে মাসে 800 টাকা বা 500 টাকা করে দেওয়া লাগে। আসলে এই চার্জ তো আসলে কানেক্টিভিটি, এটা হচ্ছে কানেক্টিভিটি করে দিবে না, তারের খরচ আছে, সার্ভিস চার্জ, এটা তো হচ্ছে তোমার ওই নেটের চার্জ না। ওইটা তাহলে আলাদা। হ্যাঁ, এই যে আমি চালাচ্ছি ওয়াইফাই, আমার তো প্রায় ওয়াইফাই ওই 21 সাল থেকে চালাচ্ছি, 21, 22, 23, 24, 4 বছর। আমার তো কোনো বাৎসরিক চার্জ দিতে হয় না। আমি যে ওই যে প্রথমে লাগাইছিলাম, তারের খরচ আছে না, কত ফিট বাই কত ফিট তার লাগবে, তারের খরচ, তারপর হচ্ছে গিয়ে আমার ওয়াইফাই রাউটারের খরচ, তারপর হচ্ছে মেশিনের খরচ, বক্সের খরচ, এগুলো সব মিলে 3-4 হাজার টাকা লাগে। তারা লাগাই দিবে, একটা চার্জ আছে না, কিন্তু এটা বাৎসরিক খরচ না তো, এটা হচ্ছে একবারই, জীবনে একবারই এই খরচটা হবে। এখন তুমি যত বছর চালাও, জাস্ট মাসিক চার্জ দিয়ে চালাবা। তোমার কি মনে হয় এই যে প্রতি বছর চার্জ দিতে হবে? এরকম তো না। আমরা তো মাসিক চার্জ দিয়েই চালাবো, অগ্রিমে চার্জ দিব, কিন্তু বাৎসরিক চার্জ এখানে নাই যে 1 বছর ধরে চালাইছি ওয়াইফাই এক্সট্রা টাকা দিতে হবে, এরকম কিছু না। বা অতিরিক্ত 3,000-4,000 টাকা দিয়ে আবার পরের বছর জন্য করতে হবে, নিতে হবে, এরকম কিছু না। একবারই যারা নতুন লাগায় আর কি, তাদেরকে এই সার্ভিস চার্জ দিতে হয়। কারণ তার তুমি দিছো, তার দাও নাই, ফাইবার তারের যে দাম, তুমি তার দাও নাই, তুমি হচ্ছে ওই যে অনুমেশিন দাও নাই, তারপর হচ্ছে সুইচ বক্স দাও নাই, আবার যারা লাগাই দিবে তার পারিশ্রমিক দাও নাই। তো এইগুলো ছাড়া কি হবে, তোমাকে কানেকশন দিবে তারা। তো এগুলোর জন্য তো একটা চার্জ লাগবে, এই চার্জটাই হচ্ছে তোমার 3-4 হাজার টাকায় সার্ভিস চার্জ, এরপরে তার কিছু তারা নেয় না। এখন তুমি সারা জীবন চালাও, জাস্ট মাসে টাকা দিবা, মাসিক বিলটা হবে, এই আর কি। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে বেসিক আলোচনা। এখন আমরা একটু পর এখনই আমরা প্র্যাকটিস করবো সিউন্সের। তো এটা আমাকে জানাও যে মোটামুটি তোমরা ভালো করে বুঝতে পারলা কিনা এই সুবিধাগুলো। জি স্যার। থ্যাংক ইউ। সবাই একটু কথা বলো ক্লাসে বাকিরা। থ্যাংক ইউ ফিজা জয়েন করছো, ফিজা জয়েন করছো, একটু রেগুলার ক্লাস করো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা তাহলে ক্লাস শুরু করি। নেক্সট পরবর্তী অংশে আমরা নতুন সৃজনশীল এখন আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল ক্লাসের এই অংশে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব। তো প্রথমে দিনাজপুর বোর্ড 2024 সাল আসার প্রশ্ন সলভ করতেছি। তো এখানে 2টা চিত্র দেওয়া আছে, চিত্র 1 আর চিত্র 2। এবার তোমরা এই 2টা চিত্রের দিকে লক্ষ্য করো। এই 2টা চিত্রই কি আমাদের ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে কিনা? প্রথমটা কি ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে, দেখো তো। অবশ্যই, হ্যাঁ, ভেরি গুড। অবশ্যই প্রথমটা ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে, কারণ এখানে মেঘের মতো অবস্থা আছে, চারপাশে সবগুলো ক্লায়েন্টের সাথে যুক্ত হওয়া আছে। এখন চিত্র 2টা কি আমরা ক্লাউডের মধ্যে পড়ে? জি না স্যার, বলতে পারতেছি না। বলতে পারতেছ না? স্যার প্রথমটা তো পরে, দ্বিতীয়টা তো আসলে হ্যাঁ, দ্বিতীয়টা ওরকম ভাবে পড়ে না, ঠিক আছে। হ্যাঁ, প্রথমটা পড়ে, দ্বিতীয়টা ওরকম ভাবে পড়ে না। আচ্ছা, এখন আমরা প্রথমটা থেকে আলোচনা করব। তো বলতেছি যে চিত্র 1 গণকে উদ্দীপকের চিত্র 1 এর কমপ্লিটিং সার্ভিসটির সুবিধা বর্ণনা করো। তার মানে কি, এটা যেহেতু আমাদের ক্লাউড কম্পিউটিং, এখন আমাদের ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলোই বলতে হবে। আমরা না পড়ছি আমাদের এই যে একটু আগে আমরা বই থেকে না পড়ছি আমাদের সুবিধাগুলো কি কি ছিল ক্লাউড কম্পিউটিং এর, আমরা ঠিক সেই রকম সুবিধাগুলো লিখে দিলে আমাদের এই উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে। সবাই কি কথাটা বুঝতে পারছো যা বললাম? জি স্যার। জি স্যার। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা প্রথমে লিখব, বলছে যে চিত্র 1 এর কম্পিউটিং এর সুবিধাগুলো। এখন কম্পিউটিং সার্ভিসটা কি, এটা আমাকে প্রথমে উল্লেখ করতে হবে। তো আমরা লিখব
বুঝতেছি যে চিত্র 1 হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং। তো লিখতেছি উদ্দীপকের চিত্র 1 এর কম্পিউটিং সার্ভিসটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। নিচে এর সুবিধাগুলো বর্ণনা করা হলো। এখন তোমাকে বলতেছি আমাদের কিন্তু গ নঙে বা গহ নঙে এক কথায় উত্তরটার যে আমাদের আছে সারাংশ বলতে মূল ভাব, সে মূল ভাব লিখতে হয়। উদ্দীপকটা কোন টপিক থেকে আসছে সেই টপিকের নামটা বলতে হয়। এই যে আমরা প্রথমেই বলে দিলাম চিত্র 1 হচ্ছে আমার ক্লাউড কম্পিউটিং, এই কথাটার মানে কিন্তু আমি 1 নাম্বার পেয়ে গিয়েছি। যদি আমি এই কথাটা না বলতাম তাহলে আমার 1 নাম্বার কাটে দিত। কথা বুঝছো? তার মানে আমাদেরকে মনে রাখতে হবে এক কথায় এর মূল ভাবটা কি সেটা অবশ্যই লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে চল আমরা এখন সুবিধাগুলো আলোচনা করি। 1 নম্বর সুবিধা, ক্লাউড ব্যবহার করে অপারেটিং খরচ যথেষ্ট পরিমাণ কমানো সম্ভব। আমরা কিন্তু বইতে দেখছিলাম যে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করলে আমাদের অপারেটিং খরচটা অনেক কমানো যায়। 2 নাম্বার, ক্লাউডে স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নেই, যত দরকার যখন দরকার সুলভ মূল্যে তখন তত স্টোরেজ সুবিধা পাওয়া যাবে। এখানে প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা রয়েছে। আমরা কিন্তু এটা বই থেকে পড়ছিলাম। দেখো তো বইয়ের সাথে কি আমাদের উত্তর মিলতেছে? কথা বলো সবাই। হ্যাঁ, বইয়ের সাথে আমাদের কিন্তু এই উত্তরগুলো মিলতেছে। বইও পড়ছিলাম যে সুবিধাগুলো, এখানেও সেই সুবিধা লিখছে, তার সুবিধাগুলো লিখে দিলে হবে। এরপর 3 নাম্বার, ক্লাউডে রেজিস্ট্রিকৃত গ্রাহকরা তার ডেটাবেস ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অবস্থান থেকে যে কোনো সময় ডেটা অ্যাক্সেস করতে পারবে। দেখো হুবহু কথা কিন্তু আমরা বইও পড়ছিলাম, এখানে উল্লেখ করা আছে। হুবহু এই কথাগুলি আমরা পাচ্ছি এখানে। সবাই 1, 2, 3 পয়েন্টগুলো বুঝতে পারছো? এরপর হচ্ছে 4 নাম্বার, ক্লাউড কম্পিউটিং এর গ্রাহক সফটওয়্যার সার্ভিস সহ সার্ভিস নিলে প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারের সুলভ ব্যবহার করতে পারবে। এটা আমরা বই থেকে পড়ছিলাম। 5 নাম্বার, ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কারিগরি দক্ষতা ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি, তাই যে কোনো ছোট প্রতিষ্ঠানের স্থাপিত নিজস্ব সেটআপের চেয়ে এগুলো বেশি নিরাপদ হয়। ব্যাস, এইভাবে আমরা 5টা পয়েন্ট দিয়ে দিলাম, হয়ে গেল। এখন যদি বলো স্যার আমরা এই 5টা দিব না অন্যগুলো দিব, যেগুলো আমার কাছে সহজ মনে হয় সেগুলো দিব, তাহলেও হবে। মানে ক্লাউড কম্পিউটিংয়ের জন্য আমরা যেই সুবিধাগুলো পড়ছিলাম বই থেকে, আমরা তো প্রায় অনেকগুলো সুবিধা পড়ছিলাম। যেমন তোমাদের আমি দেখাই, একটু আগে দেখাইছিলাম আমরা কতগুলো সুবিধা পড়ছিলাম ক্লাউডের জন্য। একটু ওয়েট করো, আমরা মোটামুটি ক্লাউডের জন্য পড়ছিলাম প্রায় 10টা। হ্যাঁ, 1 থেকে শুরু করে 10টা সুবিধা পড়ছিলাম। এই 10টার মধ্যে যে কোনো 5টা লিখে দিলেই আমাদের হয়ে যাবে। এখন তোমার যেই 5টা সহজ লাগে, আমার কথা কি বুঝতে পারছো? 4টা লিখলে কম হয়ে যাবে না? কমপক্ষে 5টা তো মার্ক। স্যার এটা গয়ের জন্য, তাহলে গয়ের তো মার্ক থাকবো 3। আমি তো প্রথমে এক কথা কই দিছি এটা ক্লাউড। হ্যাঁ, তাহলে আমি আর 3টা দেব। আর 3টা দিবা? আরে না, এটা তো না। নিয়ম হচ্ছে তোমার কমপক্ষে আমার যে লাইনগুলো আছে মূল লাইনগুলো কমপক্ষে আমাদের 5-6 লাইন লিখতে হয়, তাহলে একটা নাম্বার পাওয়া যায় ভালো। বুঝছো? আমার কম লিখলে কিন্তু নাম্বারও কমা দিবে না। লিখতে হবে আমাদের পরিমাণ মতো, যাতে পেজ ভরে 2 পেজ 2.5 পেজের মতো হয়, তাহলে মোটামুটি নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, মন থাকবে? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো আমরা কিভাবে উত্তরটা করলাম এটা? বাকিরা কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন আমরা নেক্সট যাই। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি যেটা আমাদের ক্লাউড কম্পিউটিং থেকে আসছে। তো একটু ওয়েট করে, আমরা বের করতেছি। তো পরবর্তী প্রশ্ন আমাদের চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন। তো সবাইকে বলতেছি একটু সিরিয়াসলি পড়ো। হ্যাঁ, পড়ালেখায় সিরিয়াস হয়েও। আমি তোমাদের যে পড়াচ্ছি একটু সিরিয়াসলি পড়ো। আমার কাছে চেষ্টা করতেছি তোমাদের যতটুকু পারা যায় সহজ হবে সব কিছু তুলে ধরতে। তো এখন তোমরা যদি সিরিয়াসলি না পড়ো তাহলে কিন্তু সিলেবাস আমি তোমাদের সহজে কমপ্লিট করতে পারতেছি না, অনেকটা কষ্ট হবে। এবার দেখো চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন। স্যার আজকে মনে করে পড়াগুলো দিয়ে দিন। আচ্ছা, আমি অবশ্যই রাত্রে ক্লাস শেষ করে অবশ্যই মনে করে আমি আগামী ক্লাসের পড়াগুলোকে কি ইনশাআল্লাহ দিয়ে দিব, তোমরা অপেক্ষা থাকো।
তো জেনেছিলাম মনে রাখো কয়টা দিবেন এই যে আমার স্যার? 10টায় ক্লাস শেষ হয়ে যাবে, 10টার দিকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। স্যার কয়টা দিবেন? আচ্ছা কয়টা দিব, আমি কমই দিব, কমপক্ষে 5টা দিব, যতটুকু সম্ভব তোমরা পড়বা। ও স্যার 5টাই দিয়েন, বেশি দিয়েন না। আচ্ছা ঠিক আছে 5টায় দিব, বেশি দিব না। দেখো চট্টগ্রাম বোর্ড 23 সাল আসা প্রশ্ন। শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন। তিনি গত ক্লাসে ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিষেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারবে এবং ব্যবহারের পরিমাণের উপর বিল নির্ধারিত হয়। এখন দেখো একটা মানুষ ইন্টারনেটের মাধ্যমে একটা সেবা গ্রহণ করতেছে, আর সেই সেবাটার মধ্যে ছোট বড় যে কোনো চাহিদাই তার প্রয়োজন অনুযায়ী মেটাতে পারতেছে এবং নির্দিষ্ট সময় পর সেই ব্যবহারের উপর বিল দিতেছে। তো এই বিষয়টা আমাদের কোনটার মধ্যে যায়, বইয়ের কোন টপিকের মধ্যে এই কথাটা যায়? এক্সেলেন্ট, ক্লাউড কম্পিউটিং। কারণ আমরা জানি ক্লাউড কম্পিউটিং এর মধ্যেই কিন্তু নির্দিষ্ট সময় ব্যবহারের পর বিল দিতে হয়, আর আমি চাইলে ছোট বড় যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারি। তো এই লাইনটার অর্থ, ক্লাউডেরই তো। হ্যাঁ ভেরি গুড, তার মানে এই কথাগুলো দ্বারা তোমাকে বুঝতে হবে যেটা একটা ক্লাউড কম্পিউটিং থেকে প্রশ্ন করা হয়েছে। এইভাবে উদ্দীপক পড়ে পড়ে আমাদের বুঝতে হয় যে কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছে আর কীভাবে উত্তর লিখতে হবে। সবাই কি এই প্রশ্নর মানে প্রশ্ন ধরা সিস্টেম বুঝতে পারছো? জি স্যার। বাকিরা কথা বলো, বাকি যারা আছো রেসপন্স জি করো। স্যার। থ্যাংক ইউ। এখন দেখো আমাদের এখানে গহনঙে বলছে কি, উদ্দীপকে শিক্ষক যে পরিষেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণপূর্বক মতামত দাও। অর্থাৎ উদ্দীপকে শিক্ষক যে ক্লাউড কম্পিউটিং এর কথা বলছেন সে ক্লাউড কম্পিউটিং আসলে কি, এই বিষয়টা সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হবে। তো এখন আমরা ক্লাউড কম্পিউটিং এর পুরো বিস্তারিত আলোচনাটা করব। খেয়াল করো এবার। থ্যাংক ইউ তানজিন, রেসপন্স করছো। তবে লিখতেছি উদ্দীপকে শিক্ষক যে পরিষেবার কথা উল্লেখ করেছেন তা হলো ক্লাউড কম্পিউটিং। নিচে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ব্যাখ্যা করা হলো। বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ও সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে চাহিদার মাত্র ও চাহিদা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান ও ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং। তার মানে আমাদের ক্লাউড কম্পিউটিং কাকে বলে এই সংজ্ঞাটা আমি প্রথমেই লিখে দিব, তাহলেই আমাদের সুন্দরভাবে উত্তর লেখাটা হয়ে যাবে। প্রথমে আমি বলবো এটা একটা ক্লাউড কম্পিউটিং, তার মানে মূল ভাব লিখে ফেলছি। এরপরে ক্লাউড কম্পিউটিং কাকে বলে সেই সংজ্ঞাটা তুলে ধরবো, তাহলে উত্তরটা সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। এতটুকু যে আলোচনা করছি বুঝতে পারছো সবাই? জি স্যার। এরপরে আমি সামনে যায় আরও কিছু বলবো। এবার বলতেছি এটি অবকাঠামোগত প্ল্যাটফর্ম ও সফটওয়্যার সেবা প্রদান করে থাকে। এখানে অনেক সফটওয়্যার পাওয়া যায়, ভাড়া নেওয়া যায়। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কোনো ধরনের সফটওয়্যার বসানো হবে, কিভাবে কাজ চালানো হবে, কম্পিউটারগুলো কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করবে, সব কিছু ব্যবহারকারী নিজের ইচ্ছা মতো হয়ে থাকে। মানে তোমার যখনই প্রয়োজন, যে কোনো সফটওয়্যার প্রয়োজন, যতটুকু লাগবে, যেই কম্পিউটারের জন্য লাগবে, এটা তোমার ইচ্ছা মতোই তুমি ব্যবহার করতে পারবা, এটাই বলছে। এই পরিষেবায় ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগল ডক্স দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজ করা যায়। এই ব্যবস্থায় ব্যবহারকারী যত সুবিধা প্রয়োজন হয় তত সেবা দাতা তত পরিমাণ সেবা দিতে পারে। এতে ক্রেতার আগে থেকেই কোনো সেবা সংগ্রহণ করতে হয় না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে শুধুমাত্র ততটুকুই মূল্য পরিশোধ করবে। অর্থাৎ তোমার যতটুকু প্রয়োজন হবে তুমি ঠিক ততটুকুই, প্রশ্নটি দেখাই, আচ্ছা দেখাবো, তোমার যতটুকুই প্রয়োজন হবে তুমি ঠিক ততটুকুই ব্যবহার করবা, ততটুকুই বিল দিবা, তোমার অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। সব এতটুকু বুঝতে পারছো? এইগুলো এই কথাগুলো কি সহজে বুঝছো যা বললাম? জি স্যার, সহজেই বুঝে যাইতেছে। থ্যাংক ইউ। এছাড়া এটি সব সময় ব্যবহার করা যায়, এটি যে কোনো সময় ব্যবহার করা যায়, কোনো লিমিটেশন নেই। এটি মূলত একটি ব্যবসায়িক মডেল যার দ্বারা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয় কি হয়, উপকৃত হন। অর্থাৎ যে ব্যবহার করবে সে উপকৃত হবে, যে ভাড়া দিবে তার উপকার হবে, তারও কি একটা টাকা ইনকাম হবে। সুতরাং উপরোক্ত আলোচনার মাধ্যমে বলা যায় ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে ছোট বড় যে কোনো চাহিদা মিটিয়ে ব্যবহারের উপর বিল প্রদান করা যায়। এই হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং ব্যাখ্যা, পুরো ব্যাখ্যাটা শেষ করলাম ব্যাখ্যাটা। আর এই হচ্ছে প্রশ্ন।
হ্যাঁ, এখন বলো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, এখানে কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু পড়াইছি আলোচনা করছি এর মধ্যে। না স্যার। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের স্পেশাল সিউশিয়াল প্রশ্নের শেষ অংশ।